ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা WBCS রিলেটেড কিছু ইন্ডিয়ান ইকোনমি উপর কোশ্চেনগুলো দেখব। ভিডিও করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব কি আপনি ভিডিওকে অবশ্যই লাইক করে নেবেন অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, সো দ্যাট ফিউচারতে যে ভিডিও আমি আপলোড করব আপনি ওইগুলো দেখতে পারবেন। তার আগে আরেকটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি কি আমি ইন্ডিয়ান পলিটির জন্য অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির জন্য একটা অনলাইন ক্লাস করাই। সেই ক্লাস চাইলে আপনি এটা জয়েন করতে পারেন। কিছু বিশেষ জানা থাকলে আপনি এই নম্বরে যোগাযোগ করে নেবেন। প্রথম কোশ্চেন দিকে চলে আসছি আমরা। আজকে প্রথম কোশ্চেন আসছে কি ন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাঙ্ক টুক প্লেস ইন। কত কমার্শিয়াল ব্যাঙ্ক? 14 কমার্শিয়াল ব্যাঙ্ক। তাহলে ফার্স্ট ফেজ অফ কমার্শিয়াল ব্যাঙ্ক যে ন্যাশনালাইজেশন হয়েছিল সেটা অবভিয়াসলি এটা খুবই ইজি কোশ্চেন, এইটা 1969 হয়েছিল। তাহলে এই কোশ্চেনে আমাদের যে উত্তর হয়ে যাবে সেটা আপনার হয়ে যাবে 1969। বাট এখান থেকে কিছু বিশেষ যদি কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে, যে এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে কি এই ন্যাশনালাইজেশন কত তারিখে হয়েছিল, তাহলে এটা খুব সহজভাবে মনে রাখতে পারেন। 1969 দেখুন কি 1969 প্রথম দুটো যে নম্বর আছে সেটা 19 আছে, সেটা নিয়ে নেবেন 19 জুলাই। তাহলে 19 জুলাইতে 1969 ফার্স্ট ফেজ অফ ন্যাশনালাইজেশন হয়েছিল। সেকেন্ড ফেজ অফ ন্যাশনালাইজেশন হয়েছিল আমাদের দেশে, সেটা দ্যাট টুক প্লেস ইন দ্য ইয়ার 1980। 1980 সালে কত ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল? 1980 সালে টোটাল 6 ব্যাঙ্কগুলোকে ন্যাশনালাইজ করা হয়েছিল। তাহলে টোটাল যদি আমরা দেখি ফার্স্ট ফেজ ন্যাশনালাইজেশন অ্যান্ড সেকেন্ড ফেজ ন্যাশনালাইজেশন, তাহলে টোটাল দেখছি আমরা ন্যাশনালাইজড হয়েছিল। এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে নন পারফর্মিং অ্যাসেটস। এই নন পারফর্মিং অ্যাসেট যাকে NPA বলা হয় অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাঙ্কস আর। এই ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাঙ্কে এই নন পারফর্মিং অ্যাসেটসগুলো কী হয়? বিল্ডিংস অ্যান্ড ল্যান্ড, লোনস নট রিপেড উইদিন স্টিপুলেটেড টাইম, গভর্নমেন্ট সিকিউরিটিজ অর ক্যাশ হোল্ডিং। নন পারফর্মিং অ্যাসেটস আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্কিং সেক্টরতে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আছে। এখান থেকে এটা আমাদের কমার্শিয়াল ব্যাঙ্ক জন্য একটা খুবই নন প্রফিট একটা জিনিস আছে। তাহলে অ্যাকচুয়ালি নন পারফর্মিং অ্যাসেটস মানে হয় সাপোজ একটা ব্যাঙ্ক যেই সময় কোনো পার্সনকে লোন দিচ্ছে, সাপোজ একে 1000 টাকা লোন দিয়েছে, তাহলে যেই সময় এই 1000 টাকা লোন দেওয়া হয় আর এই লোনতে কী দিতে হবে, একে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে যদি ঠিকঠাক করে এটা লোন দেওয়া হয় তাহলে এই মানুষ কী করবে, 1000 টাকা রিটার্ন করবে প্লাস সঙ্গে সঙ্গে সাপোজ 100 টাকা ইন্টারেস্ট পে করবে। তাহলে এই রকম যদি কোনো লোন দেওয়া হয় যেখানে ব্যাঙ্ক কী পেয়ে যাচ্ছে, রিটার্ন পেয়ে যাচ্ছে অ্যান্ড ইন্টারেস্ট পেয়ে যাচ্ছে, তাহলে এইরকম লোনকে বলা হয় পারফর্মিং অ্যাসেটস বলা হয়। তাহলে যেই লোন দেওয়া হয় ব্যাঙ্ক থেকে, ওই ব্যাঙ্ক অ্যাকচুয়ালি কী আছে, দোজ আর অ্যাসেটস ফর দ্য ব্যাঙ্ক। কিন্তু অনেকবার এইরকম হয় কি এই মানুষ 1000 টাকা তো লোন নিয়েছে আর ওই লোনকে রিটার্ন করছে না, তাহলে সেম লোন যেটা দেওয়া হয়েছিল ব্যাঙ্ককে, ওই লোনটা যদি রিটার্ন না পায় তাহলে এইরকম অ্যাসেটসগুলোকে বলা হয় নন পারফর্মিং অ্যাসেটস বলা হয়। তাহলে আমাদের এখানে যে কোশ্চেন আছে, এই কোশ্চেন যে উত্তর আছে সেইটা হয়ে যাবে লোনস নট রিপেড উইদিন স্টিপুলেটেড টাইম। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। আর এখানে কিছু ইনফরমেশন আমরা জেনে নেব, যেরকম কতদিন পরে যদি টাকা রিটার্ন না করে তাহলে ওকে নন পারফর্মিং অ্যাসেটস বলা হয়। তাহলে এখানে একটা যদি কোনো লোন 90 দিন জন্য, কোনো লোন যদি 90 দিন জন্য এইটা যদি ওভার ডিউ থেকে যায় তাহলে এই রকম লোনকে নন পারফর্মিং অ্যাসেটস বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটা মনে রাখবেন 19 ডেজ। নেক্সট কোশ্চেন দিকে চলে আসছি আমরা। নেক্সট কোশ্চেন আছে দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। The Human Development Index, that is HDI, is published by which organization? World Bank, UNDP,
আইএমএফ, নীতি আয়োগ। অবভিয়াসলি নীতি আয়োগ কোনো দিন হবে না, বিকজ এটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটা ইন্টারন্যাশনাল বডি, এটা পাবলিশ করে। আইএমএফ পাবলিশ করতেই পারে না, বিকজ আইএমএফের কাজটা আলাদা আছে। ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড ইউএনডিপি। তাহলে ইউএনডিপি যদি ফুল ফর্ম আপনার জানা থাকে তাহলে আপনি অবশ্যই উত্তর দিতে পারেন। এর ফুল ফর্ম আছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এইটা পুরো ওয়ার্ল্ড জন্য একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইস্যু করা হয়। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যে আমরা বলছি, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সতে 3টা ফ্যাক্টর থাকে। কোন কোন ফ্যাক্টরকে কাউন্ট করা হয় এগুলো মনে রাখা উচিত। তো 3টা যে ফ্যাক্টর আছে, ওয়ান আছে আপনার কি হোয়াট ইজ ইউর লাইফ, দ্যাট ইজ হেলথ দিকে এখানে দেখা হয়, হেলথ একটা ফ্যাক্টর থাকে। সেকেন্ড আছে আপনার কি আপনি কিভাবে নলেজ গেন করছেন, দ্যাট মিনস এডুকেশন, এডুকেশন একটা পার্ট থাকে, ফ্যাক্টর থাকে এইচডিআই ইন্ডেক্সতে। অ্যান্ড থার্ড যে থাকে দ্যাট ইজ স্ট্যান্ডার্ড অফ লিভিং, একটা মানুষ কীভাবে লাইফ এনজয় করছে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড অফ লিভিং যে আছে সেইটাও একটা ফ্যাক্টর থাকে। তাহলে এই 3টা ফ্যাক্টরকে মিলিয়ে এইচডিআই ইন্ডেক্স তৈরি করা হয়। তাহলে এইটাও এক্সামতে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেনতে বলা হচ্ছে দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যাকে শর্টকাটে জিএসটি বলা হয়, ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই ফাইন্যান্স মিনিস্টার। কোন ফাইন্যান্স মিনিস্টার জিএসটি ইন্ট্রোডিউস করেছিলেন? আমি আগে প্রশ্নটা উত্তর দিয়ে দিচ্ছি, তারপরে এর ডিটেলসে একটু কিছু ডিসকাশন করে নেব আমরা। এর উত্তরটা হয়ে যাবে অ্যাকচুয়ালি জিএসটি যে ইন্ট্রোডিউস করা হয়েছিল, এই আইনটা পাস হয়েছিল 2016 সালে, পার্লামেন্টে 2016 সালে এই আইনটা পাস হয়েছিল। বাট এটা ইনফোর্স করা হয়েছিল 1 জুলাই 2017 থেকে। তাহলে মনে রাখবেন এই ডেটটা 1 জুলাই 2017 পাস হয়েছে পার্লামেন্ট থেকে, রাজ্যসভা, লোকসভা থেকে অ্যান্ড হাফ অফ দ্য স্টেট থেকে 2016 সালে। বাট এই বিলটা ইনফোর্স হয়েছে 1 জুলাই 2017। সেই সময় দেশের যে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ওনার নাম আছে অরুণ জেটলি। এখন বর্তমানে অরুণ জেটলি ইজ নো মোর ইন দিস ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য ফাইন্যান্স মিনিস্টার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। জিএসটি থেকে আর একটা কমন কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সেই কোশ্চেন থাকে কি এই জিএসটি যে বিল আছে, এই জিএসটি বিল কত নম্বর বিল ছিল। তাহলে যদি বিল শুধু জিজ্ঞেস করা হয় তাহলে মনে রাখবেন কি জিএসটি বিল যে ছিল এটা 122 নম্বর বিল ছিল, 122 নম্বর বিল ছিল। যদি এইটা জিজ্ঞেস করা হয় কি কত নম্বর অ্যাক্ট আছে, তাহলে এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি দেখা হয় তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিক থেকে এটা 101 নম্বর অ্যামেন্ডমেন্ট ছিল, 101st অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, বিল যদি জিজ্ঞেস করা হয় তাহলে 122 নম্বর বিল, অ্যান্ড অ্যাক্ট যদি জিজ্ঞেস করা হয় তাহলে 101 নম্বর, এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কি 100 টাকার যে কারেন্সি থাকে, এই 100 টাকা কারেন্সির উপর কে সাইন করে? তাহলে আমাদের দেশে মনে রাখবেন কি 100 টাকা যে কারেন্সি থাকে বা যে কোনো কারেন্সি, 1 টাকা কারেন্সি বাদ দিয়ে, মানে 1 টাকা যে কারেন্সি আছে এটা বাদ দিয়ে বাকি যত কারেন্সি আছে সব কারেন্সির উপর আরবিআই যে গভর্নর থাকেন ওই গভর্নর সিগনেচার থাকে। 1 টাকাতে কার সিগনেচার থাকে? 1 টাকাতে ফাইন্যান্স মিনিস্ট্রিতে যিনি সেক্রেটারি থাকেন তার সিগনেচার থাকে। বাট 1 টাকা বাদ দিয়ে প্রত্যেক কারেন্সির উপর যে সিগনেচার থাকে দ্যাট ইজ দ্য সিগনেচার অফ গভর্নর অফ আরবিআই। বর্তমান সময়তে কে গভর্নর আছেন? বর্তমান সময়তে যিনি গভর্নর আছেন ওনার নাম আছে শক্তিকান্ত দাস। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যোগ করে দেব, হতে পারে আপনারা জানেন বা নাও জানতে পারেন। একটা কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে কি হু ওয়াজ দ্য ফার্স্ট আরবিআই গভর্নর টু সাইন আ কারেন্সি, মানে সিগনেচার করার জন্য কোন গভর্নর ফার্স্ট টাইম নোট সাইন করেছিলেন? তাহলে যিনি যে ফার্স্ট গভর্নর ছিলেন আরবিআইতে তিনি কিন্তু এই নোট কোনো দিন সিগনেচার করেননি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে কে সাইন করেছিলেন ফার্স্ট টাইম?
তাহলে সেকেন্ড গভর্নর আরবিআই যিনি ছিলেন তিনি কিন্তু ফার্স্ট টাইম এটা সাইন করেছিলেন। ওনার নামটা যদি জানতে হয় তাহলে ওনার নাম ছিল জেমস ব্রেড টেলর। হি ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর টু সাইন আ কারেন্সি ইন ইন্ডিয়া, জেমস ব্রেড টেলর। এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা আপনারা একটু মনে রাখবেন। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন আছে কি ইন্ডিয়াতে ইনফ্লেশন উপর কিন্তু প্রায় কোশ্চেন থাকে, এটা মনে রাখবেন ডাব্লিউবিসিএসতে, কি ইন্ডিয়াতে যে ইনফ্লেশন হয় ওইটা কোন ধরনের ইনফ্লেশন, ডাবল ডিজিট, সিঙ্গল ডিজিট, নেগেটিভ আর জিরো। অবভিয়াসলি জিরো হবে না, নেগেটিভও কোনো কোনো সময় হয়। কিন্তু আগে কোশ্চেন বলে দিচ্ছি, অ্যান্সার বলে দিচ্ছি, তারপরে আমি এর ডিসকাশন করব। এর উত্তর আছে আমাদের দেশে যে কারেন্সি যে ইনফ্লেশন যে থাকে ওই ইনফ্লেশন কিন্তু সবসময় যে ইনফ্লেশন থাকে সেটা কিন্তু সিঙ্গল ডিজিট থাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। এখানে একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে জানিয়ে দিই কি 2012 সাল থেকে 2022 মধ্যে যে অ্যাভারেজ আমাদের দেশে যে ইনফ্লেশন ছিল সেটা আছে 5.97%। 5.97% অ্যাভারেজ ইনফ্লেশন রেট আছে 2012 থেকে 22। যদি ফেব্রুয়ারি মাসে যদি আমরা দেখব কি ফেব্রুয়ারিতে কত ইনফ্লেশন ছিল, তাহলে ফেব্রুয়ারিতে যদি কাউন্ট করা হয় তাহলে 6.07%, 6.07% ইনফ্লেশন রেট ছিল। তাহলে ম্যাক্সিমাম ইভেন গত 10 বছর মধ্যে দেখছি আমরা কি যে ইনফ্লেশন রেট আছে সেটা কিন্তু সিঙ্গল ডিজিট ইনফ্লেশন আছে, 5-6 এরকম করে ইনফ্লেশন আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে বি, সিঙ্গল ডিজিট। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দেখে। এটাও খুব রেলিভেন্ট কোশ্চেন, এটা প্রায় জিজ্ঞেস করা হয় এক্সামতে। দ্য কন্ট্রিবিউশন অফ সার্ভিস সেক্টর টু ইন্ডিয়াজ জিডিপি ইজ। ইন্ডিয়া জিডিপিতে সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন কত আছে? প্রথম মনে রাখবেন কি একটা ইকোনমিতে 3টা সেক্টর থাকে। কোন কোন সেক্টর? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে এগ্রিকালচারাল সেক্টর কথা বলছি আমি, সেকেন্ডারি সেক্টর মিন্স ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কথা বলছি, অ্যান্ড টার্সিয়ারি সেক্টর মিন্স আমরা সার্ভিস সেক্টরের কথা বলছি। তাহলে সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন ইন্ডিয়া জিডিপিতে কত আছে? এইটা অনেক দিন থেকে দেখা যায় কি এটা কন্ট্রিবিউশন মোর দ্যান 50% আছে, 50%। কোনো সময় দেখা যাচ্ছে এটা 54% আছে, কোনো সময় দেখা যাচ্ছে এটা 53% আছে। দ্যাট মিন এই বছর 2022-23 যে বাজেট পেশ করা হয়েছে, এই 2022-23 বাজেটতে বলা হয়েছে, নির্মলা সীতারামন বলেছেন কি এইটা মোর দ্যান 50% আছে। দ্যাট মিনস এটা এক্স্যাক্ট যদি ফিগার আমাদের দেখতে হয় তাহলে অ্যারাউন্ড 53 থেকে 54% কাছাকাছি এটা জিডিপিতে কন্ট্রিবিউশন আছে। তাহলে সেই দিক থেকে আমাদের যে উত্তরটা নিতে হবে দ্যাট মাস্ট বি মোর দ্যান 50%। তাহলে মোর দ্যান 50%-এ আমরা দেখছি এখানে একটাই আমাদের উত্তর আছে, দ্যাট ইজ দ্য 60%। তাহলে 60% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে যে কোশ্চেন আছে সেটা খুব কনসেপচুয়াল কোশ্চেন, আর এর জন্য শুধু বই নলেজ হলে হবে না, আপনাকে মোটামুটি একটা ধারণা হতে হবে, ইন্ডিয়ান ইকোনমি আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। যদি এই আন্ডারস্ট্যান্ডিং আছে তারপরেই আপনি এটা প্রশ্নের উত্তর দিতে পারেন। যেরকম ফার্মার সুসাইড সবাই জানে হয়, এইটা আউটকাম আছে, ইট ইজ অ্যান আউটকাম অফ হোয়াট? তাহলে অপশান আছে এগ্রিকালচারাল ডিস্ট্রেস, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন, ক্লাইমেট চেঞ্জ, ন্যাচারাল ডিজাস্টার, গ্রিন রেভলিউশন। অবভিয়াসলি গ্রিন রেভলিউশন এর কোনোভাবে কারণ হতে পারে না, তাহলে আমরা ডি এলিমিনেট করে দেবো। কি আমাদের যে ফার্মার্স কি ক্লাইমেট চেঞ্জে মারা যান? ক্লাইমেট চেঞ্জের জন্য মারা যাচ্ছেন না। ন্যাচারাল ডিজাস্টার তো হলে তো সবাই মারা যাবে, কিন্তু সুসাইড তো কেউ করে না। হ্যাঁ, এখন কোশ্চেন আছে কি ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন হবে না এগ্রিকালচার ডিস্ট্রেস? অবভিয়াসলি ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন হলে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সমস্যা আছে, নট ফার্মার্স। তাহলে এই দিক থেকে যদি আমরা এলিমিনেশনও করে দেখি তাহলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে অ্যাগ্রিকালচারাল ডিস্ট্রেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাগ্রিকালচারাল ডিস্ট্রেস? অ্যাগ্রিকালচারাল ডিস্ট্রেস মিনস কি একটা গ্রামীণ যে
ইকোনমি থাকে, এই গ্রামীণ ইকোনমিতে যে ফার্মার্স থাকেন, ফার্মার্সরা ডিপেন্ড আছে অন দেয়ার ল্যান্ড। এই ল্যান্ডতে তারা কী করেন? কাল্টিভেট করে বিক্রি করেন। কাল্টিভেশন জন্য কি লাগবে? লোন লাগবে। তাহলে লোন নিয়ে ল্যান্ড চাষ করছে। আবার আমাদের এখানে ঠিকঠাক করে বর্ষা হয় না, কোনো সময় বেশি বর্ষা, কোনো সময় কম বর্ষা হয়ে যায়, তাহলে সেটাও একটা সমস্যা। আবার ল্যান্ডতে কাল্টিভেশন করার পর কাল্টিভেশনগুলো ঠিকঠাক বা মার্কেটে ঠিক দামে বিক্রি হয় না, এটা একটা বড় সমস্যা। তাহলে ফার্মার সুসাইড আছে, শুধু এটা ফাইন্যান্সিয়াল প্রবলেম নেই, এটা লোনও প্রবলেম আছে, কাল্টিভেশন বিক্রি হচ্ছে না সেটাও প্রবলেম আছে। দ্যাট পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখব, দেন এগ্রিকালচারাল ডিস্ট্রেস, দ্যাট মিনস ইট ইজ দ্য প্রবলেম অফ দ্য হোল এগ্রিকালচারাল সিস্টেম ইন ইন্ডিয়া। সেই জন্য দেখবেন কি মোর দ্যান 3-4% কোনো বছর আমাদের দেশে এখন এগ্রিকালচারতে গ্রোথ হচ্ছে না। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এগ্রিকালচারাল ডিস্ট্রেস। পরে কোশ্চেন আছে একটা কি হেড কাউন্ট রেশিও। এই যে হেড কাউন্ট রেশিও, যাকে এসসিআর বলা হয়, ইজ ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়া অ্যাজ আ মেজার অফ। এই হেড কাউন্ট অফ রেশিও দিয়ে কী মেজার করা হয়? অপশান আছে পভার্টি, ইনইকুয়ালিটি, ইনকাম, পপুলেশন। অবভিয়াসলি পপুলেশন হবে না, ইনকাম যেন আমরা জানি ন্যাশনাল ইনকামে যদি পরে থাকে তাহলে এগুলো কোনো থাকে না। হ্যাঁ, ইনইকুয়ালিটি আমাদের জানা নেই, পভার্টি জানা নেই। এখানে হেড কাউন্ট রেশিও যে মিনিংটা হয়, হোয়াট ইজ দ্য মিনিং অফ হেড কাউন্ট রেশিও? এই হেড কাউন্ট রেশিও যে মিনিং হয়, দ্যাট ইজ দ্য প্রপোর্শন অফ পপুলেশন the proportion of population below the poverty line, below the poverty line, বিপিএল যাকে বলা হয়। তাহলে পোভার্টি লাইনে আমরা এখানে কথা বলছি, দ্যাট মিনস বিপিএল, দ্যাট মিনস ইট ইজ রিলেটেড উইথ পোভার্টি অফ এ কান্ট্রি, দ্যাট মিনস উই আর টকিং অ্যাবাউট পোভার্টি। এই হেড কাউন্ট রেশিও কার রেকমেন্ডেশনে শুরু হয়েছিল, এটা যদি আপনার জানা থাকলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরে কোশ্চেন দিকে চলে আসি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কি আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ইজ কনসেন্ট্রেটেড ইন। আনএমপ্লয়মেন্ট, দ্যাট মিনস দ্য পারসন ইজ নট আনএবল টু গেট জব। তাহলে আনএমপ্লয়মেন্ট একটা বড় প্রবলেম আছে ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলতে এটা প্রবলেম আছে। বাট এটা কোন সেক্টরতে বেশি পাওয়া যায়? আপনারা জানেন কি দু ধরনের একটা সেক্টর হয়, অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর। একটা আছে ফরেন ট্রেড সেক্টর। তাহলে ফরেন ট্রেড রিলেটেড আছে, ইট ইজ নাথিং টু ডিল উইথ আনএমপ্লয়মেন্ট, সো ডি উইল নেভার বি দ্য অ্যান্সার। এখন কোশ্চেন আছে কি অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, বাট এখানে আরেকটা অপশান আছে বোথ অর্গানাইজ অ্যান্ড আনঅর্গানাইজ সেক্টর। একটা আপনাকে পয়েন্ট বলে দিই কি অর্গানাইজ সেক্টরতে যে ইন্ডিয়াতে যে পপুলেশন কাজ করে, ওয়ার্কিং ফোর্স যারা কাজ করে, ওই ওয়ার্কিং ফোর্স মধ্যে 10% ওয়ার্কিং ফোর্স যে আছে সেটা অর্গানাইজ সেক্টরতে কাজ করে, আর আনঅর্গানাইজ সেক্টরতে কত পার্সেন্ট কাজ করে? 90% কাজ করছে। বাট এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে, এটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে এটা বোথ অর্গানাইজ সেক্টরও দেখুন চাকরি পাওয়া যাচ্ছে না, ইভেন আনঅর্গানাইজ সেক্টরও ঠিকঠাক করে চাকরি পাওয়া যাচ্ছে না। তাহলে এই প্রবলেমটা শুধুমাত্র একটা সেক্টরের প্রবলেম নেই, ইট ডিলস উইথ বোথ অর্গানাইজ সেক্টর অ্যান্ড আনঅর্গানাইজ সেক্টরে এটা প্রবলেম আছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন দিকে। আজকে এটা লাস্ট কোশ্চেন, বাট খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য কোশ্চেন? দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস and GDP at factor cost. What is the difference? Direct tax, indirect tax, transfer payment, subsidy. ফার্স্ট আমি এখানে আপনাদের উত্তর জানিয়ে দিচ্ছি, তারপরে আমি ডিসকাশন করে নেব একটু অল্প সময়ের মধ্যে কি কেন এটা। অ্যাকচুয়ালি এখানে ইনডাইরেক্ট ট্যাক্স না বলে এখানে যদি নেট ইনডাইরেক্ট ট্যাক্স লেখা হতো তাহলে সেটা মোর সুটেবল অ্যান্সার হতো। বাট এখানে অ্যান্সার যা দেওয়া আছে সেটাইতে আমাদের ভাবতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইনডাইরেক্ট ট্যাক্স। বাট দ্য কারেক্ট অ্যান্সার শুড হ্যাভ বিন দ্য নেট ইনডাইরেক্ট ট্যাক্স হওয়া উচিত ছিল। কেন?
আমাদের যদি আমি আপনাকে একটা ছোট মন্ত্র দিয়ে দিচ্ছি কি যদি এরকম কোশ্চেন থাকে, এটা প্রায় দেখবেন ন্যাশনাল ইনকাম থেকে প্রত্যেক বছর মেন্সে প্রিলিমসে কোশ্চেন দুটো থাকে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকবে রিলেটেড টু পাবলিক সার্ভিস কমিশন, ওখানে এই কোশ্চেনটা থাকে। সব থেকে ফার্স্ট মনে রাখবেন একটা সিম্পল ফর্মুলা, ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইকুয়াল টু মার্কেট প্রাইস। এই ফর্মুলা যদি আপনার মনে থাকে তাহলে এই ইকুয়েশনটাকে আপনি যেভাবে চাইলে আপনি পুট করতে পারবেন। কিভাবে? সাপোজ আমি এখানে বসিয়ে দিলাম জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইকুয়াল টু জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এখন কোশ্চেন জিজ্ঞেস করেছে কি ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে আমাদের কী করতে হবে, আমাকে জিডিপি ফ্যাক্টর কস্ট এদিকে নিয়ে যেতে হবে। তাহলে দেখুন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, এইটা যদি ওদিকে যায় তাহলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু কী থাকবে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আমাদের কি কোশ্চেন জিজ্ঞেস করা ছিল কি ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট কী হয়, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে আপনারা বেসিক এই ফর্মুলাটা মনে রাখবেন। এই ফর্মুলাটা যেভাবে ইচ্ছা আপনি সাজাতে পারবেন, আগে পিছে যেভাবে করে আপনি বসাতে পারবেন। এইটা বেসিক ফর্মুলা আছে, তাহলে এটা মনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।